জামায়াতের সাথে বিএনপির আপনারা দুটো দল ফ্যাসিস্ট সরকারের সময়ে দুটো দলের উপরই নিপীড়ন নির্যাতন চালানো হয়েছে এবং আপনারা বিগত 15 বছর আপনাদের লড়াই চলমান রেখেছেন। কিন্তু গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা দেখতে পেলাম দুটো দলের মধ্যে একটি দূরত্ব এবং বিভিন্ন রকম মন্তব্য থেকে আমরা ধরে নিই যে দূরত্বটা বাড়ছেই। আমি আপনার মন্তব্য শুনতে চাই, আসলেই কি দূরত্ব বাড়ছে নাকি এগুলো জাস্ট রাজনীতির কথা? আপনাকে ধন্যবাদ এবং আমার দুই সহবিজ্ঞ আলোচক তাদেরকে ধন্যবাদ জানাই, যারা শুনছেন দেখছেন তাদেরকেও ধন্যবাদ। শোয়ের যেটা বুলবুল সাহেব যেটা বলতেছিল যে দুইটা রাজনৈতিক দল একে 100% তার আইডিওলজি বা সব কিছু তো এক না, দেখার ডিফারেন্স কিছু থাকতেই পারে, কিন্তু আলটিমেট গোল যদি এক থাকে, আলটিমেট গোল হলো যে পরিষ্কার 15 বছর ধরে একটা অনির্বাচিত মানে আধিপত্যবাদের পক্ষের একটা সরকারকে আমরা দেখছি জোর করে ক্ষমতায় ছিল এবং তাকে তাড়ানোর জন্য আমরা একসাথে রাজপথে লড়াই করেছি এবং চূড়ান্ত পর্যায়ে এসে যেটা আমরাও চাচ্ছিলাম যে আন্দোলনটা দেশবাসী সবার আলটিমেটলি ফাইনালি সেই ছাত্র জনতা মানে বিভিন্ন পেশাজীবী সবাই নেমে আসছে এবং ফেসিবাদ বিদায় হয়েছে। তা এখন তো আমাদের স্বাভাবিকভাবেই এখন ফ্যাসিবাদ বিদায় হয়েছে, কিন্তু এখন পর্যন্ত গণতন্ত্র পাই নাই এবং এখন পর্যন্ত যে জনগণের মালিকানা লুট হয়েছিল, ছিনতাই হয়েছিল, যে জনগণের মালিকানাই বিক্রি করে দিছিল আরেকটা দেশের কাছে, সেই মালিকানাও তো এখন পর্যন্ত জনগণ ফিরে পায় নাই। তা কাজে এই মুহূর্তে এমন কোনো কিছু করা ঠিক হবে না যে দীর্ঘদিন যারা আমরা আন্দোলন করলাম সেই আন্দোলনের শক্তি এবং চূড়ান্ত পর্যায়ে যে ছাত্র জনতা যারা অংশগ্রহণ করেছে এইখানে যাতে কোনোভাবে ডিবেট না আসে। এখানে পরিষ্কার যে বাংলাদেশের রাজনীতিটা দুইটা ধারায় বিভক্ত। একটা হলো মানে বাংলাদেশি রাজনীতি, যেটা বাংলাদেশের জাতীয়তাবাদ আমরা বলি, আরেকটা হলো আধিপত্যবাদের শক্তির পক্ষের রাজনীতি। কারণ আওয়ামী লীগ তো জনগণের উপর নির্ভর করে ক্ষমতায় ছিল না, আওয়ামী লীগ আরেকটি দেশ থেকে তারে বসায় দিছে এবং সেই কারণে সে দেশের স্বার্থবিরোধী সব কিছু কাজ করছে। কাজেই আমাদেরকে বুঝতে হবে যে 75-এর পরে আওয়ামী লীগ ফিরে আসার কথা ছিল না, কিন্তু যেভাবেই হোক আমাদের ভুলের কারণেই বা ষড়যন্ত্রের কারণেই আবার আওয়ামী লীগ ফিরে আইসা এই দেশটা এখন যতটুকু আগাইতে পারতো সেটুকু পিছাই দিয়ে গেছে। এই 15 বছরে শোষণ, শাসন, অত্যাচার এবং লুটপাটের মধ্য দিয়ে যে আজকে বাংলাদেশটাকে ধ্বংস করে দিছে। বাংলাদেশের রাষ্ট্রীয় যে কয়টা প্রতিষ্ঠান আছে, একটা প্রতিষ্ঠান কোনো আজকে ভালো নাই, একটা সেক্টর ভালো নাই। রাজনীতিবিদদেরকে কীভাবে ধ্বংস করে, ক্যারেক্টার ধ্বংস করে দিছে। আজকে ব্যবসায়ীদের বলি, আজকে সাংবাদিক বলি, আজকে চিন্তা করতে পারেন যে আজকের ফ্যাসিবাদ একটা পালাইছে, তার সাথে সাথে মসজিদের ইমাম যেমন পালাইছে, আপনার পত্রিকার সম্পাদকও পালাইছে, আপনার পুলিশের আইজি এবং কমিশনার পর্যন্ত পালাইছে। অর্থাৎ হোল দেশটাকে সে ধ্বংস করে দিছে। আজকে যেভাবে আমি নেই না কেন যে সুরঞ্জিত সেনগুপ্ত একটা রাজনীতিবিদ ছিলেন, কিন্তু এই আওয়ামী লীগ তাকে কালো বিড়াল বানায় বিদায় করছে, তাই না? আজকে রাশেদ খান মানন, এরকম অনেকের কথাই বলা যাবে। অর্থাৎ সে কাউকে ভালো রাখে নাই, সবগুলো প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিছে, মানুষকে মিথ্যাবাদী বানায় দিছে, অসৎ বানায় দিছে। কাজে এইরকম একটা অবস্থায় আজকে আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি। এই অবস্থায় আমাদেরকে চিন্তা করতে হবে যে আবার যাতে ফিরে না আসে। ঠিক বলেছেন, সম্পূর্ণ একটা অস্বাভাবিক পরিস্থিতি। সো এরকম একটা অস্বাভাবিক পরিস্থিতির মধ্য দিয়ে দেশকে নতুন করে পুনর্গঠনের জন্য একটি ঐক্য প্রয়োজন কিনা? অবশ্যই ঐক্য প্রয়োজন। আমরা এই জন্য বলতেছি যে ঐক্যটা ধরে রাখতে হবে। এটা কে কতটুকু পাইলাম এইটুকু বাদ। আর আজকে নিজেদের মধ্যে এই কে জামাত এটা নিল, বিএনপি এটা নিল, আরে ভাই আওয়ামী লীগ খেদাও, মানে আওয়ামী লীগ যে বৈশা আছে সেটা আমার কাছে প্রধান না। এখনও যে জায়গায় যে সমস্ত জায়গাগুলো আজকেও যে বিভিন্ন জায়গায় চেঞ্জ হচ্ছে, সে জায়গায় আওয়ামী লীগের লোকজন বসতেছে, আর আমরা কি ঝগড়া করবো? তাই তো আমরা দেখছি এটাই কাম্য না। আমি বলবো যে আমি একটা রাজনৈতিক কর্মী হিসেবে মনে করি যে এটা কাম্য না। আজকে এগুলোকে বাদ দিয়ে এখন পরিষ্কার ঝেঁটায় বিদায় করতে হবে আওয়ামী লীগ। বিদায় করে দেশে গণতন্ত্রটা এখনও আসে নাই। এখনও বলতেছে হাসিনা নাকি এখনও প্রধানমন্ত্রী বাংলাদেশের। আমরা তো শুনতে হচ্ছে এটা দুর্ভাগ্য আমাদের। এই জন্যই বলবো যে সব কিছু বাদ দিয়ে তাড়াতাড়ি গণতন্ত্রটা ফিরে আনেন। মানুষের যে অধিকার, যেটা ছিনতাই হয়ে গেছিলো, মালিকানা ছিনতাই হয়ে গেছিলো, যে ভোটের একটা রাইট,
ওইটা আগে ফেরত দেন। ভোটার রাইটের কথা আপনি বলেছেন, আপনারা বলছেন, এবং আপনারা পাশাপাশি জাতীয় সরকারের কথাও কিন্তু বলেছেন যে আগামীতে আপনারা জাতীয় সরকার গঠন করতে চান। আমি একটু এই জায়গায় নুরুল ইসলাম বুলবুল আপনার কাছে জানতে চাই যে আপনারা কতটুকু আসলে সাড়া দেবেন বিএনপির এই আহ্বানে? নির্বাচনের পরে জাতীয় সরকারের যে চিন্তা, এটা তো বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে। আমার মনে হয় এই ব্যাপারে একটা পূর্ণাঙ্গ রূপরেখা আসলে এবং তাদের আহ্বানের জায়গাটা কতটা প্রশস্ত এবং কতটা ক্যালকুলেটিভ, দেশ এবং জাতির জন্য কল্যাণকর যাবতীয় কার্যক্রমের সাথে অতীতেও জামাত ইসলামী ছিল, সামনেও জামাত ইসলামী থাকবে। তবে এখানে আসলে একটা রূপরেখা আসলে তখন এ ব্যাপারে বোঝা যাবে যে বিষয়টা কোন পর্যায়ের এবং কতটুকু এটা কার্যকর হওয়া সম্ভব। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা সার্বিকভাবে আসলে দেশকে এগিয়ে নেওয়ার জন্য যেসব মৌলিক বিষয়ে ঐক্যমত থাকা দরকার গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে সবাইকেই উদারতার জায়গা থেকে বিবেচনা করে একটা জায়গায় আসতে হবে। আগামী দিনে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য এটার কোনো বিকল্প নেই। ঐক্য দরকার এই জন্যই যে বর্তমানে ফ্যাসিস্ট, যেটা সালাম ভাই আমার শ্রদ্ধেয় বড় ভাই ইতিমধ্যে বলেছে, যে ফ্যাসিস্ট অপশক্তি এখনও রন্ধ্রে রন্ধ্রে। সুতরাং এই জায়গায় যদি ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক, পেশাজীবী এবং সামাজিক সংগঠনগুলো ঐক্যবদ্ধ না থাকে, তাহলে আগামী দিনে এই হাজারো শহীদের রক্তের বিনিময়ে যে নতুন বাংলাদেশের স্বপ্ন, সেটি কিন্তু ব্যর্থতায় পর্যবসিত হবে। কিন্তু আপনার কি মনে হয় না এই যে পাল্টাপাল্টি যে মন্তব্যগুলো আমরা শুনি, এটা আসলে ওই ঐক্যের মধ্যে একটা ফাটল ধরাচ্ছে? এটা এবং ঐক্যের মধ্যে এটা আমরা কখনো কখনো লক্ষ্য করেছি, যেটা কোনো কোনো ব্যক্তির নিজস্ব বক্তব্য, হয়তো দলগতভাবে এখনো বিএনপি তার জায়গা যেমন থেকে, চাঁদাবাজি জামাত নিয়ে তার জায়গা বিএনপির থেকে, দিকে বলা হচ্ছে, যেভাবে ঢালাওভাবে আমরা একটু আমি বলতে বলি, শুনছি, সেই বিষয়গুলো একটু যদি আমরা আপনি বলি বলেন। যে দলগতভাবে বিএনপি হোক বা দলগতভাবে জামাত ইসলামী বা দলগতভাবে অন্য কোনো রাজনৈতিক দল কিন্তু কোনো দলের বিরুদ্ধে ফর্মাল কোনো ধরনের স্টেটমেন্ট বা বিরোধিতায় অবতীর্ণ হয়নি। ব্যক্তিগতভাবে এক একজন এক একভাবে এক এক বিষয় উপস্থাপন করার চেষ্টা করেছে। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা গেল যে মিডিয়াগুলো সেগুলোকে আরও ভিন্নভাবে উপস্থাপন করেছে। সুতরাং এটাকে একদম দলগত অবস্থান বিবেচনা করো কোনো ব্যক্তির বক্তব্যকে, এটাকে আমি সেভাবে নিতে চাই না। এরপরেও বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে কথা বলার ক্ষেত্রে সবারই আরও সতর্ক এবং দায়িত্বশীল হওয়া উচিত বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। আর যেটি বলেছেন নির্বাচন পরবর্তী যে জাতীয় সরকারের বিষয়, নির্বাচন সামনে আসলে একটু আমি বলি, নির্বাচন যদি সামনে যতদিন ঘনিয়ে আসবে ততদিনই নির্বাচনটা কোনভাবে হবে, কিভাবে হবে, বহু ধরনের মেনুকরণ হবে। আপনার কি মনে হয় যে কোন সময়ে আসলে সরকারি নির্বাচনটা দেয়া উচিত? জি, আমার মনে হয় এখন রাজনৈতিক দলগুলোর এবং আমাদের গভর্নমেন্টের নির্বাচনের ব্যাপারে, অর্থাৎ প্রধান উপদেষ্টার পক্ষ থেকে যেটি বলা হয়েছে, আর রাজনৈতিক দলগুলো যা বলছেন, এটার মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। এটি হচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন আবার অথবা জুনের মধ্যে নির্বাচন। আমি এর মধ্যে তেমন কোনো পার্থক্য দেখছি না। যদি ডিসেম্বরের মধ্যে সম্ভব হয়, সরকার যদি করতে পারে নির্বাচন, ওয়েল, না পারলে পরবর্তী জুন 2026। তো এটা তো বড় ধরনের কোনো পার্থক্য নয় সময়ের। আমার মনে হয় ইতিমধ্যে আমরা 6 মাস পার করে দিয়েছি। সুতরাং বাকি সময়টুকু কিছু সংস্কার, কিছু নির্বাচনের জন্য প্রস্তুতি এবং কিছু মৌলিক কাজ রাষ্ট্রের জন্য, সেই বিষয়গুলো যদি সম্পন্ন হয়ে আগামী দিনে নির্বাচনের জন্য পরিবেশ তৈরি হয়, সেটা আমি মনে করি যে জাতির আকাঙ্ক্ষা পূরণ হবে। বিএনপি থেকে বলা হচ্ছে যে এটা এই বছরের মধ্যেই হওয়া উচিত। আপনি কি এই ঔচিত্যে একমত কিনা? না, এখন বিএনপির তো এটা নিজস্ব একটা দল হিসাবে, একটা রাজনৈতিক দল, তাদের একটা টাইম ফ্রেম তারা দিতে পারেন। সে অনুযায়ী তারা ডিসেম্বর বলেছেন, গভর্নমেন্ট বলেছেন 26শে জুন। এখন 26শে জুন আর ডিসেম্বর আর আমাদের চাওয়া পাওয়া, এগুলোর মধ্যে ব্যবধান তো 6 মাসের। সুতরাং এটাকে বড় ডিবেট বানানোর যে একটা ব্যাপক আলাপ আলোচনা, এটাকে এত বড় ডিবেট বানানোর ব্যাপক আলোচনা না, জানতে চাই আপনার, আপনি যেহেতু এসেছেন আপনার মন্তব্য জানতে চাই আর কি। আচ্ছা,